মোদি বলেছেন না খাতা না বহি जो ममता का है सो सही। সুতরাং সিবিআই তো কি করবে, সে তো প্যারোটিং করছে। কলকাতা পুলিশ যা বলেছে যে তাদের নির্দেশটা কিরকম, এটা আজকে বলছে। মোহন ভাগবত তো তদন্ত যখন চলছে, আন্দোলন যখন চলছে, তখনই এসে বলে গেছিলেন রাজ্য সরকার যা বলবে তাতেই আমাদের সায় আছে। তো সিবিআই সেই কথাই বলছে। বলছি যে শুভেন্দু অধিকারী জয়শঙ্করকে চিঠি দিয়ে বলেছে যে মমতা বিলেতে গিয়ে ভারতকে অপমান করেছে এবং ভবিষ্যতে যাতে না যায় আইনি ব্যবস্থা নেওয়া ইত্যাদি ইত্যাদি। সব তামাশা করে লাভ কি? কদিন আগে বাংলাদেশ লাভা ছিল না? তবে বিদেশ সরকার বিদেশ মন্ত্রী কি বলছে, বিদেশ মন্ত্রী কি বলছে, ভারত সরকার কি বলছে। এখন দেখো কোন দিন ও আবার ঝাঁকে মিশে যাবে, বিজেপি তাড়াবে আর তৃণমূলে ঢুকবে। আবার মহিলাদের প্রতি আক্রমণ শানিয়েছে। নাম ছাড়া বাদ দিয়ে কোনো নাম নেই তোমাদের কাছে? উপখণ্ডগুলো ছাড়া কোনো নাম নেই? খবর করছো রাজনীতি কষ্ট করো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাকে নেতৃত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল, চেয়ার ছেড়ে দিয়ে নতুনরা দায়িত্ব নেবে। মমতা চাইবে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হয়ে যাক বিজেপি, দিলীপ ঘোষ চাইবে যে তোমার কি অভিষেক হয়ে যাক তৃণমূলের নেতা। আসলে তো আপস কা মামলা। আর এই যে জাল ওষুধ নিয়ে যেটা সমস্যা তৈরি হয়েছে, দেশে গুণগত মানের পরীক্ষায় দেখা যাচ্ছে 104টা ওষুধ আবার ফেল করেছে। সেখানে প্যারাসিটামল, হার্টের ওষুধ, নার্ভের ওষুধ সব রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই ওষুধের ছাড়পত্র দেওয়া হয় কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে, এবং সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে, স্টেটের ড্রাগ ল্যাবরেটরি আছে, ড্রাগ কন্ট্রোলার আছে। তারপরেও দেখা যাচ্ছে এই ধরনের ভেজাল ওষুধ ছাড়পত্র পাচ্ছে। কারণ বিজেপি এবং তৃণমূল দুজনেই কর্পোরেট ফান্ডিং, যেটা ইলেকট্রাল বন্ডে, এই সমস্ত ওষুধ কোম্পানির কাছ থেকে শয়ে কোটি টাকা নিয়েছে। তার জন্য নিম্নমানের ওষুধ, ভেজাল ওষুধ, যেগুলো মানুষের জীবনের জন্য ক্ষতিকর, সেসব ওষুধকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো দেখবে এই জাল স্যালাইনে মারা গেছে মানুষ। আমাদের এখানে জলপাইগুড়ি জেলায় এরকম ঘটনা ঘটেছে। আমরা তার প্রতিবাদ করেছি। মেদিনীপুর থেকে জলপাইগুড়ি উত্তরবঙ্গ পর্যন্ত এই যে ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, তাতে আলটিমেটলি যারা সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা হয় তাদের ক্ষতি হচ্ছে। সেজন্য আমরা বিজেপি হোক বা তৃণমূল হোক উভয়ের এই দুষ্কর্মের বিরুদ্ধে লড়াই করছি। সেটা সামনে বিধানসভা নির্বাচন আসছে, দলে আপনার দলে সাংগঠনিক নতুন মুখে আপনারা তুলে আনছেন, নতুন পুরনো মিলিয়ে থাকবে বলছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে কি বার্তা দিচ্ছে রাজ্য সম্মেলনে? আমরা বার্তা দিচ্ছি না। আমাদের রাজ্য সম্মেলন হয়েছে, সেখানে আমরা বার্তা দিয়েছি। আমরা 25-এ আমাদের ফেব্রুয়ারি আমাদের রাজ্য সম্মেলন শেষ হয়েছে। আমরা বলেছি 26 থেকে 26-এর প্রস্তুতি। তার জন্য রাজনৈতিক, সাংগঠনিক আন্দোলন, সংগ্রাম সংগঠনগতভাবে এবং নির্বাচনী কাঠামোগতভাবে আমাদের প্রস্তুতি চলছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা বাম ঐক্যকে আরো দৃঢ় করছি। সেখানে বাম ফ্রন্টের মধ্যে যে দলগুলো আছে তাদের বিভিন্ন শক্তির যা পুনর্বিন্যাস হয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং বাম ফ্রন্টের বাইরেও যে বাম দলগুলো আছে তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি এবং সাড়া পেয়েছি। তারা সবাই মিলে একটা বৃহত্তর বাম ঐক্য গড়ে উঠছে। এরপরেও বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারাই থাকবে তাদের সবার সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে। বৃহত্তর উত্তরবঙ্গে দেখবে একটা বড় অংশের মানুষ যারা তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়েছিল, বিজেপিতে চলে গিয়েছিল, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েছে, তাদেরকেও বলছি বিজেপি এবং তৃণমূলের মায়া ত্যাগ করে যারাই আসবে তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমরা নির্বাচনের নতুন যে কৌশল আছে, ভোটার লিস্ট থেকে ভোটে কারচুপি যা হয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি নির্বাচনে আমরা দেখেছি, যাতে নির্বাচনে কারচুপি না হয়, মানুষের যে মত সেটাতে প্রতিফলিত হয়, তার জন্য আমরা আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি। এটা এখন তোমাদের কাছে আছে, কিন্তু ভূত অনেক আগে থেকে যাচ্ছে। আমরা বলেছি বুথে ভূত আছে বলেছিলাম। এবং ভোটার লিস্ট থেকে ভোট গণনা কেন্দ্রে পর্যন্ত যে পুলিশ, যে কেন্দ্র হোক রাজ্য হোক, তার সঙ্গে দাঁড়িয়ে যে সাধারণ প্রশাসন এবং নির্বাচন কমিশন, রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, সেইগুলো যদি দলদাসে পরিণত হয় তাহলে মানুষের মত সঠিকভাবে প্রতিফলিত হয় না। একথা আমরা প্রথম থেকে বলেছি। বরঞ্চ এবার মজা হয়েছে যখন মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির নির্বাচনে কারচুপি যখন অনেক সামনে চলে এসছে, তখন ঝাঁপি থেকে RSS মমতাকে বার করেছে। মমতা তখন বলছে হুদ্রে ভোটার লিস্ট, আমরা রাজ্যের ভোটার ঢুকে পড়েছে। গোটা নির্বাচনে কারচুপির যে গন্ডগোলটা নিয়ে যে আলোচনা হচ্ছিল গোটা দেশে, সেখান থেকে ওরা চলে আসলো ভোটার লিস্টে। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক। এই মৃত ভোটারদের তালিকা আমরা গত 10 বছরে বারবার দিয়েছি, কিন্তু বলেছে ডেথ সার্টিফিকেট জোগাড় করে দিতে হবে। এখন ওরা মেনেছে। পঞ্চায়েত বা পুরসভায় তো ডেথ রেজিস্টার্ড হয়,
তো তার কাছে ডকুমেন্টস থাকে, তাহলে ডিজিটাল ইন্ডিয়ায় তো ইজিলি সেই তথ্যটাকে নিয়ে ইলেকশন কমিশন, রাজ্য প্রশাসন তারা ভোটার লিস্টটাকে আরো বেশি পূরণ করতে পারে, ত্রুটিমুক্ত করতে পারে। মানুষ ইতিমধ্যে অর্জন করেছে অধিকার, মানুষের এই অধিকারগুলো হরণ হচ্ছে, সেগুলোকে নিয়েই জলপাইগুড়ি সর্বত্র একটা শুরু হয়েছে যে অংশের মানুষ তারা তাদের আন্দোলন করছে। পুলিশ তীব্র ভূমিকা নিয়েছে, পুলিশের ভূমিকা খুবই খারাপ, পুলিশ দেখছে না, প্রশাসনের ভূমিকাও খুবই খারাপ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনের একটা অংশ রয়েছে যারা চাইছে যে এগুলোকে বাঁচিয়ে রাখতে, না হলে দপ্তরগুলোরও কোনো কার্যকারিতা থাকবে না। এনআরএজি কাজ বন্ধ হওয়াতে অনেক ছেলে দপ্তরটাই উঠে গেছে, শিক্ষা দপ্তরটাই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। ফলে এগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে সবটাই শুধুমাত্র ওই যারা প্রান্তিক মানুষ তার সাথে না, তার সাথে বড় অংশ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত অংশের ঘরের ছেলেরাও তার সাথে যুক্ত রয়েছে। এটাই হচ্ছে মূলত আমরা দেখেছি। পার্টির রাজ্য সম্পাদক রয়েছে, আমাদের পার্টির রাজ্য সম্মেলনের পরে জেলা বৈঠকগুলো হচ্ছে, জেলা কমিটির সভা। জলপাইগুড়ি জেলা সিপিআইএম এর জেলা কমিটির সভা ছিল, এই জন্যই আমার আশা। সাধারণ সভা আছে, এখানে আজকের দিনের বিষয়গুলো আছে সেগুলো আলোচনা হবে। এই সময়কার চলমান আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন বিষয়গুলো আছে আপনারা দেখেছেন। প্রথমে আমি গতকাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ যেভাবে অন্যায় আচরণ করেছে, একদিকে যখন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে, উস্কানি হচ্ছে, দাঙ্গা আদানের চেষ্টা হচ্ছে, সেখানে পুলিশ নিষ্ক্রিয়, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে ঘিরে একটা জায়গায় যারা কাজ চাইছে, যারা উত্তরবঙ্গের উন্নয়ন চাইছে, যে যুবরা সমাবেশ করেছিল তাদেরকে চারদিক দিয়ে ঘিরে পিটিয়েছে এবং অনেকে আহত হয়েছে, কিন্তু তাদের দমানো যায়নি, গ্রেপ্তারও করেছিল, ছাড়তে বাধ্য হয়েছে। কোনো প্রয়োজন ছিল না টিয়ার গ্যাস চালানো, লাঠি চালানো, জল কামান প্রয়োগ করা। আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছে। আর উনি তো আসেনি না, উত্তরকন্যা নামে হয়েছে উত্তরবঙ্গের সেক্রেটারি, উনি তো আর লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন। এখানে প্রশাসন ভবনে উদ্দেশ্যে মিছিল করে যাবে, মানুষ প্রতিবাদ করবে, এটা গোটা বিশ্বে যেখানেই গণতন্ত্র আছে সর্বত্র স্বীকৃত। পুলিশ ওই বাড়িটাকে ঘিরে রেখেছে, তার থেকে চৌহদ্দির দূর দূরান্ত থেকে যেতে পারবে না। তারপরে যারা ফিরে যাচ্ছে, জমায়েত হয়ে গিয়েছে, তখনও তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। মানে দুর্বৃত্ত, ধর্ষক, খুনি, তাদেরকে ধরার জন্য পুলিশের তৎপর দেখা যায় না। আমাদের দেবরাজকে দেখেছে আপনারা কিভাবে আহত করেছে, ভিডিওতে সবাই দেখতে পেয়েছেন কিভাবে পুলিশ নির্দয়ভাবে মেরেছে। শুধু নয়, সে ছুটে গেছে, পরিকল্পিতভাবে মেরেছে, চিনে মেরেছে। নাহলে আরো কয়েকজন ছিল, এবং এমন নয় যে ছুটে পালাচ্ছিল, তো হাঁট হেঁটে আসছিল। এটা আমরা যে ভাষায় প্রতিবাদ করা হোক সেটা কম পড়বে। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ গতকালও হয়েছে, আজ হচ্ছে। এই কর্মসূচির আগে এনসিপি থানাকে আপনাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কর্মসূচির জন্য। কালকে দেখা গেল সেখানে পুলিশ মাইকিং করে বলা হচ্ছে অবস্থিত কর্মসূচিটা বেআইনি কর্মসূচি। পুলিশ যখন নিজেই বেআইনি কাজকর্ম করে, পুলিশ মন্ত্রী যখন বেআইনি কাজকর্ম করে, তো আইনি পথে যারা যাচ্ছে তাকে বেআইনি বলবে, কারণ কে কোথায় দাঁড়িয়ে আছে। আর একটা সমাবেশ হবে, মিছিল হবে, তাকে পুলিশকে জানানো হয়েছে, তারপর মঞ্চ কাটানো হয়েছে, তারপরে মিছিল হয়েছে, তো ওটাকে বেআইনি ঘোষণা করছে কেন? এবং পুলিশ ঘোষণা করতে পারে না, আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট ঘোষণা করে। ম্যাজিস্ট্রেট ঘোষণা করছিল, তাহলে পুলিশ কি জুডিশিয়ারি হয়ে গেছে? প্রতিদিন হাইকোর্টে পুলিশ কানমোলা খাচ্ছে, নাক ঘষা পাচ্ছে, চড় আঘাত পাচ্ছে, কিন্তু তা এদের লজ্জা হচ্ছে না। সেদিন তো একটু আগে আপনি বললেন যে দাঙ্গা হচ্ছে কিন্তু পুলিশ নিশ্চুপ, পুলিশ কিচ্ছু করছে না। ফিরার হাকিম বলেছে যে যেই যেই জায়গায় বাংলার মানুষ থাকে না সেইখানেই নাকি গন্ডগোল গুলো হচ্ছে। তাহলে উনি কি বোঝাতে চাইছেন? কোন বাংলার মানুষ এখানে ঠিক করুক? কোনো বাংলার যদি কোনো লোক থাকে, তাহলে মালদা, মুর্শিদাবাদ কে কোথাকার লোক বলে? সে কারা থাকে? আসলে ওরা কতগুলো কথা ধরে নেয়। আপনারা দেখেছেন গত কয়েকটা নির্বাচনে বিজেপি তৃণমূলে বহিরাগত চিৎকার করছিল।
এখন আবার বলে না। কিন্তু এটা তৃণমূল সরকারকে স্বীকার করতে হবে, আগে অতীতে তো এইসব ধর্মীয় উৎসব হতো, কিন্তু কখনো তো এখানে এই আপদ ছিল না, এই উপদ্রব ছিল না। আজকে কেন হচ্ছে? তাদের ব্যর্থতা, এই ব্যর্থতাকে ঢাকার জন্য অন্যের উপরে দোষ চাপাচ্ছে। দেখা যাচ্ছে যে সারদা নারদা থেকে হাল আমলের তিলোত্তমার ঘটনা, এইখানে সিবিআই যখন নামে প্রথমে তেড়ে ফুটে নামে, কিছুদিন যাওয়ার পরে সব নেতিয়ে যায়, এইটা কি হবে? সিবিআই তো কেন্দ্র সরকারের অধীনে, রাজ্য সরকারের পুলিশ যেরকম, কেন্দ্র সরকারের পুলিশ যেরকম, রাজনৈতিক প্রভুর এখতিয়ারের মধ্যে আছে। তাহলে সেখানে বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি সমঝোতা থাকে, যেটা আমরা বারবার বলছি, যতই তেড়ে পুড়ে নামো, তারপর দেখা যায় যে অফিসার খোঁজ ঠিক মতো নেবে তাকে বদলি করে দেবে, তাকে শাস্তি দেবে, তাকে সরিয়ে দেবে। যতগুলো লোক দরকার, লোকবল দরকার, যে কাঠামো দরকার সে কাঠামো দেবে না। তারপরে যে তদন্তের নির্দেশ দরকার সে নির্দেশ দেবে না। সারদা নারদা থেকে তিলোত্তমা বললে মাঝখানে কয়লা পাচার, গরু পাচার, রেশন কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বললে না কেন? শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখা যাচ্ছে, কাকুর গলার স্বর নিয়ে যা তামাশা হলো, তারপরে কাকু কার চাকরি করে সবাই জানে, কিন্তু সেখানে জনৈক অভিষেক হয়ে গেল। তাহলে সিবিআইয়ের এইটুকু সাহস নেই যেটা বলবে যে এই ভাইপো অভিষেক বা হচ্ছে এক্স এমপি, তাকে যখন ডাকছে তখন তো এক্স এমপি হিসেবে ডেকেছে, এক্স এমপি হিসেবে ডেকেছে একজন এমপি কে। তাহলে কেন? তাহলে উপরে রাজনৈতিক নির্দেশ হচ্ছে যে কিছুতেই দিদি ভাইপোকে ডিস্টার্ব করা যাবে না। আজকে উত্তরবঙ্গের মানুষকে বুঝতে হবে, যারা মনে করেছিলেন যে বিজেপিকে দিয়ে তৃণমূল শায়েস্তা হবে, কিন্তু আসলে তৃণমূল এই জুচুরি, এই বদমেশি, এই গুন্ডামি, এই মস্তানি, এই লুটতরাজ চালাতে পারে না যদি তার প্রভু দিল্লিতে বসে বা নাগপুরে বসে তাকে যদি গ্রিন সিগন্যাল না দেয়। আসলে মোহন ভাগবত ঠিক করে দিচ্ছেন স্ক্রিপ্ট RSS এর, সেখানে বিজেপি কি বলবে, তৃণমূল কি বলবে। আর এই জন্যই একজন বলছে চ্যানগুলা করে বার করে দেবো, তো অনেক বলছে ঠুসে দেবো। একজনই ডাইরেক্ট লিখে দিচ্ছে, দুটো দল আলাদা করে উচ্চারণ করছে। যে উত্তরবঙ্গে চা বলেন, 100 দিন বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, কিভাবে দুই সরকার সবচেয়ে বেশি প্রতিনিধি আছে, কিভাবে বঞ্চিত হয়েছে। বঞ্চিতর প্রতিবাদে, আইনি অধিকারের দাবিতে উত্তরকন্যায় কালকে গিয়েছিল। কারা গিয়েছিল? কিছু বেকার যুবক, ছাত্ররা সব গিয়েছিল। তার উপরে কি ধরনের অত্যাচার হয়েছে সেটা আপনারা দেখেছেন। কিন্তু আমরা জলপাইগুড়ি জেলাব্যাপী এই মুভমেন্টকে আরো তীব্র করতে চাইছি, তীব্রতর হচ্ছে। আর সেই তীব্রতর করার লক্ষ্যেই সর্বত্র প্রচার, সর্বত্র আরো বেশি কিভাবে প্রতিরোধ তৈরি করা যায় সেই লক্ষ্যে এগোনো হচ্ছে। জলপাইগুড়ি জেলায় 4,42,000 জব কার্ড রয়েছে, তারা কাজটা পেতে পারে। এটা আপনাদের বারবার বলেছি যে জলপাইগুড়ির অর্থনীতিতে এই 4,42,000 যদি কাজ পেত 50 দিনে, তাহলে তারা কত পেত? তারা হচ্ছে 10,900 টাকা করে পেত। 10,900 টাকা মানে এই 4,42,000 জব কার্ড মানে জলপাইগুড়ি জেলায় প্রতি বছর 500 থেকে 700 কোটি টাকা আসার একটা সম্ভাবনা ছিল। আসছে না 3 বছর যাবে। এই সরকারের টাকা, কেন্দ্র সরকারের যেটা অধিকারের টাকা, কাজের টাকা, প্রায় 2100 কোটি টাকা জলপাইগুড়ি জেলায় না ঢোকার ফলে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র ব্যবসা, বাণিজ্য সবটাই বসে গেছে। আমরা বলছি কাজ চালু করো ভাই, আর টাকাটা যে কোনো মূল্যে আসো বাজেটে। এই টাকাটা ধরা থাকলেও জলপাইগুড়িতে হোক যেখানে হোক খরচ হচ্ছে না। চা বাগানের জমি, চা বাগানের জমিগুলো হচ্ছে নিয়ে নেওয়ার একটা প্রবণতা হচ্ছে, যাতে চা বাগানের জমি কাকে দিবে? ব্যবসা নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তবু কর্পোরেটকে দিবে। অর্থাৎ ওনার যারা নির্বাচনী বন্ডে টাকা দিয়েছিল তাদেরকে চা বাগানের জমি দেওয়ার একটা উৎসাহ দেওয়ার একটা পরিকল্পনা চলছে চা বাগানের জমি। তার বিরুদ্ধে প্রতিরোধ চলছে। গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলো হচ্ছে দিন দিন ছাত্র কমে যাচ্ছে। আমরা বলছি বিদ্যালয়ের ছাত্র কমছে, মানুষের প্রতিদিন অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হচ্ছে, মানুষের বাড়িঘরের অবস্থা পরিবর্তন হচ্ছে। যার পকেটে যাই থাকুক না কেন সে ঘরটাকে ঠিক করে। তার বিদ্যালয়গুলোর কেন ওই সেই 30 বছর আগে যা পরিকাঠামো ছিল সে ধরনেরই রয়েছে? কেন বিদ্যালয়গুলোকে সময় উপযোগী করা হবে না? কেন একটু টাইলস লাগাবে, মার্বেল লাগাবে, বিদ্যুৎ লাগাবে, পানীয় জল দিবে, পঠন পাঠনটাকে সময় উপযোগী করবে? তার যে পরিকাঠামো আছে, যার যে বসবার জায়গা আছে ছাত্রছাত্রীদের, বাড়িতে যেভাবে বসে, কেন করবে না? এটা করছে না, কারণ বিদ্যালয় উঠে যাক, শিক্ষা গরিবের হাত থেকে তুলে যাক। এটা হচ্ছে দুই সরকার, কি কেন্দ্র, কি বিজেপি সরকার, কি তৃণমূল, কি বিজেপি, এরা চায় শিক্ষাটা যাতে সাধারণ মানুষের হাতে না থাকে। তা আমরা বলছি শিক্ষা কেন্দ্রগুলোকে যে কোনো মূল্যে মানুষের চোখে লাগার মতো প্রয়োজনীয় করে তোলা। এই মানুষের এই দাবিগুলো যেটা দীর্ঘদিন যাবত অধিকার পেয়েছে মানুষ, সেটা রেশন উঠেই চলে গেছে, রেশন পাচ্ছে না। দুয়ারে সরকারের নামে শুনেছেন, দুয়ারে সরকারে
আগে অনেক কিছু ফিল হতো, এবার দুয়ারে সরকারে কি দেখেছেন? দুয়ারে সরকারে রেশন কার্ড নিয়ে কোনো কথা হয়েছে? হয়নি। বিদ্যুৎ নিয়ে কোনো কথা হয়েছে? হয়নি। জমি চলে যাবেন, যাদের পাট্টা জমি আছে, এলার দেয়নি, সাইট ম্যাপ নেয়নি, জমির একটা কাগজ দিচ্ছে, কিন্তু কোন জমিতে আছে, পূবে কি, পশ্চিমে কি, উত্তরে কি, দক্ষিণে কি, এটা তো চৌহদ্দিবিহীন জমি দেওয়া হচ্ছে। সেই জমি নিয়ে গন্ডগোল হচ্ছে। দালালরা রাতের অন্ধকারে বিএলআরও অফিসে রাত্রে যে এলার হয় সেই এলার নিচ্ছে। তা আমাদের কথা হচ্ছে, যার জমি যেখানে ছিল সেই জমি নিশ্চিত করতে হবে, যে লোকগুলো শিখতে তাকাতে হবে। খাস কলকাতায় বেলেঘাটা থানা এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহ করা হয়েছে, নিরাপত্তা কোথায়? খাস কলকাতা বলে খাস কিছু আছে? যখন চিরাগ তেলে আঁধের কলকাতা পুলিশ এত অপরাধ তো কখনো ছিল না। এখনো দিন নেই যেদিন কলকাতা শহরে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না। সে বাংলার পুলিশ বলো আর কলকাতা পুলিশ বলো, দিল্লি পুলিশ বলো আর হরিয়ানা পুলিশ বলো আর ইউপি পুলিশ বলো, পুলিশকে যদি প্রথমত বেশিরভাগ পুলিশ ব্যস্ত ভিআইপি সিকিউরিটিতে। সবচেয়ে বেশি পুলিশ কখন যা থাকে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী যখন কোথাও মুভ করবে তখন সেই পুলিশের মোতায়েন হয়। তাহলে থানায় যে পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেখানে ক্রমাগত পুলিশ কমে গেছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ করা হয়, সেখানে পুলিশই নেই। এবং এটা করার ফলে যেটা হয়েছে, ক্রিমিনাল যে ইনভেস্টিগেশন সেই দপ্তরে প্রায় উঠে গেছে, যার ফলে অপরাধ যখন হচ্ছে অপরাধীরা জানে যে কোনো তদন্ত হবে না এবং কখনো সত্য বেরিয়ে আসবে না, কারণ সেই তদন্তকারী অফিসাররা নেই, সেই যোগ্যতাই পুলিশ হারিয়ে ফেলেছে, যার ফলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা আছে সেটাই ভেঙে পড়েছে। সংখ্যালঘু ভোটটা নিয়ে কি ভাবছেন? এরকম করে আমরা ভাবি না, ওরা বিজেপিকে জিজ্ঞেস করবে যারা হিন্দু মুসলমান করছে। বলছি দাদা, দিলীপ ঘোষ তো এত কিছু বলছে, তাও ওকে আমি আবার বললাম, অপকর্ণদের বাদ দিয়ে অন্য নামগুলো কিছু বলো, আমি পড়বো। তাহলে ওই কি মুখ এবার? আচ্ছা, সে কে? সে কে আগে বলো, আমি জিজ্ঞেস করি। তুই সে কে? বিজেপি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, না তাহলে এমএলএ, এমপি না কি? সে কে? কিছু নয়, তাকে নিয়ে ধৈর্য করছো কেন? এখন ওর নাম পাল্টে গেছে, ওর নাম এখন রামদা হয়ে গেছে। দিলীপ দাদাকে বলে না ওকে।